আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কোভিড-19 ঠেকানো নিয়ে সারা বিশ্বে একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। ঔষধ আবিষ্কারের আশা আপাতত ফিকে হয়ে এলেও ভ্যাকসিনের শিখা জ্বলজ্বল করছে। সারা বিশ্বে 200টির মতো ভ্যাকসিন তৈরির এই প্রতিযোগিতা ইতিমধ্যেই কিছু কিছু জায়গা থেকে সুখবর আসতে শুরু করেছে। বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব সে ভ্যাকসিন প্রাপ্তির আশ্বাস দিতে না দিতেই চীনের ভ্যাকসিন ট্রায়ালের সবুজ সংকেত দিল সরকার। আবার বলছে রাশিয়ার সঙ্গেও কথা চলছে। এইসব নিয়ে আজকে জানবো ভ্যাকসিন পরিস্থিতি। আসছেন চারজন অতিথি: ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, বিএমএ মহাসচিব; সুভাষ সিংহ রায়, সাবেক সহসভাপতি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, রাজনীতি এবং সমাজ বিশ্লেষক; ডক্টর আনোয়ারুল ইসলাম মিটো, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ আর সাবেক কর্মকর্তা আইসিডিডিআরবি; এবং ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাদের চারজনকে স্বাগত জানাই আজকের আলোচনা ভ্যাকসিন, কূটনীতি, রাজনীতি সব বিষয় নিয়ে। আনোয়ারুল ইকবাল ডাক্তার, কোভিড-19 মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য কি ভ্যাকসিন বা টিকাই সর্বশেষ ভরসা? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং জি টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে এই মুহূর্তে যদি আপনি বলেন একমাত্র ভরসা হবে না, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভরসা হলো ভ্যাকসিন, এবং ইম্পর্টেন্ট এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসা হবে ভ্যাকসিন। কিন্তু ভাইরাস নিজে ইটসেলফ একসময় না একসময় কিন্তু আপনার ভিরুলেন্সিটা হারাবে, এবং তার যে ক্ষমতা, যেটা আমরা যে শুনতে পাচ্ছি, এটা অদ্ভুত ভাবে কিন্তু বিভিন্ন সময় আপনার মিউটেশন হচ্ছে অনেক মাত্রায়। মিউটেশনের কিন্তু দুইটা দিক আছে। কোন কোন সময় কিন্তু মিউটেশন ওটার পাওয়ার বাড়ায়, আবার কোন কোন সময় কিন্তু মিউটেশন পাওয়ারটা কমাবে। তো সুতরাং আমাদের এই পর্যন্ত এই করোনা নোভেল ভাইরাসটা আসার পূর্ব পর্যন্ত যেই কোনো ভাইরাসই এসেছে, তারা কোনো না কোনো সময় তাদের কিন্তু ভিরুলেন্সি হারিয়েছে। কিন্তু এটা ঠিক এই মুহূর্তে আমাদের আশার আলো দুইটা, একটা হচ্ছে ভ্যাকসিন, আর আরেকটা হচ্ছে এই ভিরুলেন্সিটা কমানো। আর আপনার এটার সাথে আরেকটা জিনিস আমি যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার চারটা কোম্পানি, ইউকে বেসড মেইনলি, বিশেষ করে রিজেনেরন, অ্যাস্ট্রাজেনেকা, রশে এবং লিলি বলে যে কোম্পানিটা আছে, তারা কিন্তু শুধু ভ্যাকসিন করছে তা কিন্তু না। ভ্যাকসিন কিন্তু অ্যাস্ট্রাজেনেকা করছে, সেটা আলাদা। বাট এরা কিন্তু আরেকটা জিনিস আপনার অ্যান্টি মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে তারা আরেকটা জিনিস চেষ্টা করছে, এবং এইটার কিন্তু একটা থার্ড ফেজে চলে গেছে, আর তিনটা কোম্পানির সেকেন্ড ফেজে আছে। তারা চাচ্ছে এমন একটা মেডিসিন তৈরি করতে, মানে সেটাও ইনজেক্টেবলস, জিনিসটা যাতে আপনার প্রিভেনশনও করে, মানে ওষুধ হিসাবেও কাজ হয়, আবার টিকা হিসাবেও কাজ হয়। এটা যদি হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি উপকৃত হবে মানুষ, রাদার দেন। কারণ একটা জিনিস আপনি জানবেন, আমাদের এখন এই করোনা ভাইরাস, নোবেল করোনা ভাইরাসের যে ট্রিটমেন্ট, একটাও কিন্তু নোবেল করোনা ভাইরাসের ট্রিটমেন্ট না। এগুলো হলো ইবোলা ভাইরাস কিংবা অন্যান্য যে ভাইরাস আছে আপনার, সেগুলোর কম্বিনেশন করে আমরা কোনোভাবে চেষ্টা জোড়াতালি দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছি। যেমন রেমডেসিভিরের কথাই বলি, এটা কিন্তু ইবোলা ভাইরাসের সময় ইউজ হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেখছি যে ভালো হচ্ছে, কিছু অংশ ভালো হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার যে রোগীগুলো ভর্তি ছিল আমেরিকায়, সেখানে দেখা গেছে এই যে আপনার কি বলে আপনার দুইটা ওষুধ, যেটা আপনার আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন, এগুলো তো আসলে কিন্তু কোনোটাই আপনার ভাইরাসের ওষুধ না, কিন্তু এটার কম্বিনেশনে যখন দেখা গেছে যে কিছু মানুষ এতে উপকৃত হচ্ছে, তখন কিন্তু দেওয়া হচ্ছে। সেই জন্য বলছি এই কথাটা, যে এই যে চারটা কোম্পানি এই নতুন আরেকটা জিনিস করতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের লাইফে উপকৃত হবে সব মানুষ। কারণ যদিও এটার দাম খুব এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনার এই জিনিসটা যদি মার্কেটে চলে আসে, তাহলে ভ্যাকসিনের পাশাপাশি এটাও কিন্তু আপনার আরেকটা মাধ্যম, যেটা দিয়ে আপনি রোগী ট্রিটমেন্টও করতে পারবেন, আবার প্রোটেকশনও দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। সুভাষ সিংহ রায়, ভ্যাকসিন নিয়ে আপনার বেশ কিছু লেখাও আমি পড়লাম। আমাদের সামনে একটা ভ্যাকসিনের এই মুহূর্তে গ্লোবাল সিনারিওটা একটু কি আপনি তুলে ধরবেন কিনা? ভ্যাকসিন নিয়ে আশাবাদ এবং উদ্বেগ দুটোই কিন্তু আছে। আমি যে বাক্যটি এখন বিস্তার করলাম, এটা শুধু আমার নিজের বাক্য নয়। দ্য আটলান্টিকের একটি বিশাল প্রতিবেদন গতকাল ছাপা হয়েছে, যেটা আজকের বণিক বার্তায় সেটা ভাষান্তর করা হয়েছে। আসলে ভ্যাকসিন নিয়ে আমাদের এখন আশাবাদ আছে, তখন উদ্বেগ উৎকণ্ঠাও আছে। উন্নত রাষ্ট্রগুলোতে কোভিড-19 এর যে বিস্তার দেখেছি আমরা,
বিস্তার সাধারণত ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু যেরকম ভয়ঙ্কর রূপ দেখেছি, আহ, তাতে অনেক মানুষ মারা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দেশগুলো ভয়ঙ্কর ভাবে, ইউরোপের ইতালি ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে। আহ, কিন্তু সেখানকার মানুষের একটা বড় উম, সুবিধার জায়গা হচ্ছে, তাদের অনেক বয়স্ক মানুষ মারা গিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা, যারা হোমে থাকেন, সেই মানুষগুলো মারা গিয়েছেন। এবং সেখানে আপনার চিকিৎসার ব্যয় মোটামুটি সব বলতে গেলে পুরোটাই সরকার বহন করেছে। আর আমাদের এই দেশগুলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলের এই দেশগুলোকে আমার কোনো কোনো ক্ষেত্রে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই চিকিৎসার ব্যয় বহন করতে যে। আর পোস্ট কোভিড যে চিকিৎসা, সেই চিকিৎসা জানি না কতটা ভয়ঙ্কর আকারে আহ, এর অভিঘাতটি আসবে। যাই হোক, আমি শেষ করছি যে জায়গায়, ভ্যাকসিন কূটনীতি নামে একটি বিষয় ইতিমধ্যে আমাদের গণমাধ্যমে এসেছে। গতকাল যুগান্তরে আমার একটি লেখা বেরিয়েছে যে ভ্যাকসিন কূটনীতি বাংলাদেশ অনেকখানি এগিয়ে। আমি 4 জুনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের আয়োজনে যে ভ্যাকসিন সামিটে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের কয়েকটি অংশ আমি তুলে ধরেছি। আমি শুধু এটাকে স্পষ্ট করে বলতে চাই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য যারা ওই ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করেছেন যে ভ্যাকসিন বিষয়ক, সেখানে সকলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে তারা মত দিয়েছেন। এবং আপনি জানেন যে 27শে জুন আমরা দ্য ইউরোপীয় কমিশনের আয়োজনে যে সভাটি হয়েছিল ভার্চুয়ালি, যে সেখানেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী তিনিও সেখানে অংশগ্রহণ করেছেন এবং $50,000 এই তহবিল গঠনের জন্য কিন্তু বাংলাদেশই প্রথম কিন্তু ওখানে জমা দিয়েছে। যে কারণে আমরা কূটনীতিতে, ভ্যাকসিন কূটনীতিতে এগিয়ে গেছি। এখন আমরা ভ্যাকসিন কিভাবে পাবো, রাশিয়াও যে এই ভ্যাকসিনের কথা, স্পুটনিক যে ভ্যাকসিন নিয়ে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো এবং WHO নিজেও এই ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেছে। তারা বলেছে প্রচুর পরীক্ষা নিরীক্ষা না করে এই ভ্যাকসিন সামনে আসা উচিত না। কিন্তু বাংলাদেশ ভ্যাকসিন কূটনীতিতে এগিয়ে গেছে। সিরাম ইনস্টিটিউট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের সাথে যে চুক্তিটি করেছে, সেই চুক্তিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই চুক্তিতে তারা যে সিরাম ইনস্টিটিউট যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা, যেটা ব্রিটিশ সুইডিশ কোম্পানির সাথে যে পৃথিবীর কয়েকটি জায়গায় যে প্রস্তুত করছেন, তার মধ্যে কিন্তু সিরাম ইনস্টিটিউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং সিরাম ইনস্টিটিউট 1965 সাল থেকে তাদের যে কার্যক্রম চালিয়ে আসছে, তাদের অতীতের অনেক রকম সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমি মনে করি যে আমরা 2020 সালের শেষে না ঘটলেও কোনো কোনো ক্ষেত্রে আমার এই যে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মডার্নার যে গবেষকরা। তারা কিন্তু মাত্র 11 জানুয়ারির 2 দিনের মাথায়, মানে 13-14 জানুয়ারির দিকে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স কিন্তু সিনথেসিস করে দিয়েছিল। আমরা এত দ্রুত বিজ্ঞানের অগ্রযাত্রা, বিজ্ঞানের গবেষণা কিন্তু আমরা দেখিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 4 জুনে তার বক্তৃতায় বলেছিল যে আমরা সমস্ত শক্তিধর দেশ সহ পৃথিবীর সকলেই আমরা কিন্তু এই করোনা ভাইরাসের কাছে আমরা শক্তিহীন হয়ে যাচ্ছি আমরা ঐক্যবদ্ধ না হলে। আর যদি ভ্যাকসিন যে আবিষ্কার হবে, সেই আবিষ্কৃত ভ্যাকসিন যদি সবার জন্য উন্মুক্ত না হয়, কারণ আমি একটু শুধু বলে রাখি, ইন্দোনেশিয়াতে যে 2008-9 যে ইনফ্লুয়েঞ্জার যে আক্রান্ত হয়েছিল, সেখানে ভ্যাকসিন পেতে দেরি হয়েছিল এ কারণে যে ধনী দেশগুলো ভ্যাকসিন আগেই কিন্তু কিনে রেখেছিল। এইরকম একটি সংকট যাতে না ঘটে, সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখন জোর দাবি জানিয়েছে। এবং এই যে ভ্যাকসিন জাতীয়বাদ নামে যে জাতীয়তাবাদের কথা বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে, এর বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি একটু এতেশাম ভাই শুনছিলেন সুভাষ সিংহ রায়ের বক্তব্য। আমরাও এই জায়গাটায় আমরা দেখছি সারা পৃথিবীতেই করোনা বিস্তারের সাথে সাথে রাজনীতিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত আগে ভ্যাকসিন আনতে পারবে, ভ্যাকসিনের সাপ্লাইয়ের কাজ পাবে, কিংবা ধরেন যে ভ্যাকসিন কিনে রাখার একটা প্রতিযোগিতা।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে সুভাষ সিংহ রায় যেটা বলেছেন সবার জন্য উন্মুক্ত যেন হয়। তো আমরাও দেখছি যে বাংলাদেশের একটি কোম্পানি চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউটের সাথে ভারতের। এই সমস্ত জায়গাগুলো দেখে আপনার কাছে কি মনে হয় আমরা কি কোনো জায়গায় কারোর জন্য মনোপলি সৃষ্টি করে ফেলবো, নাকি অতি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করব, নাকি সত্যি সত্যি সবার জন্য ভ্যাকসিন আসলে অ্যাভেলেবল হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সর্বশেষ বাক্য দিয়ে আমি শুরু করি যে আমাদের একমাত্র উদ্দেশ্য থাকা উচিত সত্যি সত্যি আমরা যেন সবার জন্য ভ্যাকসিন আনতে পারি। এখন আমার পূর্ববর্তী বক্তা সুভাষ সিংহ রায় উনি যে বক্তব্যগুলো রেখেছেন আমি সবগুলো বক্তব্যের সাথে একমত। আসলে সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর পৃথিবীতে অনেক ধরনের কূটনীতি রাজনীতি, সেটা ওষুধ নিয়ে হোক, চিকিৎসা পদ্ধতি নেওয়া হোক, আপনাদের আমাদের সমসাময়িক যে আমাদের ফিল্ড যেটি ভ্যাকসিন নিয়ে হোক, সবগুলো বিষয় নিয়ে কিন্তু এক ধরনের রাজনীতি প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি। তো এই করোনার বয়স 8 মাস, কিন্তু বিজ্ঞান অনেক দ্রুত এগিয়ে গেছে। আমরা যেটা ফিল করি, দি ওয়ার্ল্ড ইজ মাচ স্মার্টার নাও, এবং পৃথিবী কিন্তু দেশে দেশে বিভক্ত না, দি ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ নাও। আর কনসেপ্টটা এরকম ডেভেলপ হয়ে গেছে যে আমি বা আমার দেশ যদি করোনা মুক্ত থাকে, ভ্যাকসিন দিয়ে আমি করোনা মুক্ত রেখে দিতে পারি, তাহলে আমি হয়তো বেঁচে গেলাম, আমি সর্বেসর্বা হয়ে যাব। মহামারীতে কিন্তু এই ফিলোসফিটা সঠিক নয়। মহামারীর ফিলোসফিটা হলো সারা পৃথিবীর সকল মানুষ যতদিন পর্যন্ত মহামারী মুক্ত না হতে পেরেছে, রোগ মুক্ত না হতে পেরেছে, ব্যবসা বাণিজ্য যাতায়াত কোনো কিছুই কিন্তু আপনি আগের মতো সচল করতে পারবেন না। আর এই সব কিছু যদি সচল করতে না পারেন, তাহলে আপনার দেশ প্রকারান্তরে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য ক্রাইসিসের দিকে আপনি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে পারেন। তবে এখানে একটা কথা থাকে যে আমি তো আগে বেঁচে গেলাম, হ্যাঁ তা কিন্তু সত্য। এই জায়গাটায় কিন্তু আমরা বেশি আশাবাদী। আমরা করোনার বিষয়ে বাংলাদেশে শুরুতে করোনা চিকিৎসা বা করোনার প্রতিরোধের প্রস্তুতি নিয়ে অনেক অস্থিরতা ছিল। তা সত্ত্বেও রূপটি নতুন, সারা পৃথিবীতে নতুন হিসাবে এসেছিল, সারা পৃথিবীতে অস্থিরতা ছিল, আমাদের অস্থিরতা এবং প্রস্তুতি একটু, অস্থিরতা বেশি ছিল, প্রস্তুতি একটু বেশি কম ছিল। কিন্তু এই রাজনীতি, ভ্যাকসিন রাজনীতিতে আমি দুইটা বিষয়ে আমি আস্থাবান। সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রাজনৈতিকভাবে এবং কূটনীতির দিক দিয়ে সারা পৃথিবীতে তার ক্ষেত্রে একটি নিজস্ব অবস্থান রয়েছে, এবং এই ভ্যাকসিন বিষয়টা কিন্তু তিনি সরাসরি হ্যান্ডেল করছেন। যতই আমার ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস আরেকটা দেশের সাথে বা আরেকটা কোম্পানির সাথে তার রিসার্চ নিয়ে চুক্তি করুক, বা আমার ডিএমআরসি অনুমোদন হোক চায়নার সাথে, আপনি তো সারা পৃথিবী থেকে একটা দেশ থেকে আপনি 16 কোটি ভ্যাকসিন কিন্তু আনতে পারবেন না। সারা পৃথিবীও কোনো একটি কোম্পানির কাছ থেকে তার দেশের সকল মানুষের জন্য কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। আপনার কিন্তু 3, 4, 5, 6টা প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন আপনাকে আনতে হবে। বছরে আমরা 3টা প্রতিষ্ঠান, বিশেষ করে ভ্যাকসিন যে একটি চুক্তি করেছে, এবং চায়নার সাথে আমাদের যে একটি কমিটমেন্ট হয়েছে, রাশিয়ার সাথে যে আমরা এগিয়ে গেছি, এই সবগুলোই কিন্তু আমাদের কূটনীতির একটা আমি বলবো সুফল। এবং এই বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে, বিশেষ করে ভ্যাকসিনের কূটনীতিতে, ভ্যাকসিনে আবার আমাদের দেশ কিন্তু সারা পৃথিবীর কাছে মোটামুটি আমরা একটু সবাই আমাদেরকে সমীহ করে। আমরা ভ্যাকসিনে গ্লোবাল ভ্যাকসিন অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং সব দিক দিয়ে ভ্যাকসিনের বিষয়ে আমি এই জায়গাটায় আমি আমার দেশকে পিছিয়ে রাখতে চাই না। আমি সম্পূর্ণ আশাবাদী যে ভ্যাকসিনের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো, এবং দ্রুততম সময়ে আমাদের দেশে ভ্যাকসিন আসে। ডক্টর হাসান মাহমুদ রেজা, এই যে পুরো আলোচনাটা শুনছিলেন, বাংলাদেশ তো গ্যাভিরো মেম্বার, কোভ্যাক্সের সাথেও আছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখানে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটা তো হলো ট্রায়ালের মাধ্যমে, আমরা যদি ট্রায়ালটা করতে পারি চীন থেকে আমরা পাবো, আমরা যদি কিনতে পারি সেখান থেকে পাবো, পাবলিক গুডস হিসেবে পাবো, কিন্তু সামগ্রিকভাবে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশে কি কি প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে? ধন্যবাদ আপনাকে। ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নিয়ে আমাদের আসলে একটা জায়গা তৈরি হয়েছে যে আমরা আসলে ভ্যাকসিন বিভিন্ন দেশে তৈরি হচ্ছে, কিন্তু সেই ভ্যাকসিন আমরা কবে পাবো বা আমাদের জনগণ কিভাবে পাবে। তো আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড কিছু অ্যালায়েন্স আছে যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি, গ্যাভি, সেপি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এট দি সেম টাইম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এগুলো কিন্তু একত্রিতভাবে এখন একটা জায়গাতে এসছে যে ভ্যাকসিন শুধু আমার জন্য না,
পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষ যেন ভ্যাকসিন পায়, সেই লক্ষ্য সামনে নিয়ে কিন্তু তারা একটা গ্লোবাল একটা অ্যালায়েন্স বা একটা কোলাবোরেটিভ স্টেপস নিয়েছে, যেটাকে আমরা বলছি অ্যাক্সেস টু কোভিড-19 টুলস। এই টুলস এর মধ্যে বেসিক্যালি 3টা পিলার্স আছে। একটা পিলার কাজ করছে ডায়াগনস্টিক্স রিলেটেড, কোভিড-19 ডায়াগনোসিসের জন্য। আরেকটি কাজ করছে থেরাপিউটিক্স অর্থাৎ ট্রিটমেন্টের জন্য কি করা যাবে, এবং আরেকটি পিলার কাজ করছে ভ্যাকসিনের জন্য। এবং এই এসিটির যে টোটাল এস্টিমেটেড যে ফান্ড তারা রেজ করতে চাচ্ছে, দ্যাট ইজ $31.3 বিলিয়ন। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এর মধ্যে আবার আপনার 16 to 17 বিলিয়ন ডলার কেবল বরাদ্দ রেখেছে শুধুমাত্র ভ্যাকসিনের ডেভেলপমেন্ট, ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য। তো এইটি যদি সত্যিকার ভাবে কাজ করে, তাহলে কিন্তু যে দেশ ভ্যাকসিন তৈরি করছে শুধুমাত্র সেই দেশের জনগণই প্রোটেক্টেড থাকবে সেটি না, বরং এই অ্যালায়েন্সটা পুরা ওয়ার্ল্ডকে করোনামুক্ত করার লক্ষ্যে যখনই যে দেশে একটা ইফেক্টিভ ভ্যাকসিন তৈরি হবে, সেটি যেন সমস্ত দেশে, এটাকে এরা বলছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একেবারেই আমরা পক্ষপাতহীন কিংবা যৌক্তিক এক ধরনের ডিস্ট্রিবিউশন করতে চাই। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশের যারা হেলথ কেয়ার প্রফেশনে আছেন তাদেরকেই মূলত প্রাথমিকভাবে দেয়া হবে। তারপরে যে ভালনারেবল গ্রুপের মধ্যে আছে কিছু, আমরা জানি যে এজেড পিপল উইথ কোমরবিডিটি, যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের, আবার চিলড্রেন আছে, কিছু প্রেগনেন্ট উইমেন্স আছে, এইভাবে কিন্তু তারা ক্যাটাগরাইজড করেছে। সুতরাং আমরা মনে করি এখন যে ভ্যাকসিনগুলোর কথা এসছে, মডার্নার ভ্যাকসিন, অক্সফোর্ডের ভ্যাকসিন প্লাস চাইনিজ ভ্যাকসিনস, এই ভ্যাকসিনগুলো যদি সত্যিকার অর্থে কার্যকরী প্রমাণিত হয়, তাহলে এই যেহেতু বাংলাদেশ এই কোভ্যাক্স এর একজন মেম্বার এবং অলরেডি সুভাষদা বলেছে যে আমরা সেখানে পার্টিসিপেট করেছি, সুতরাং আমরা কিন্তু আমাদের জায়গাটা নিশ্চিত করেছি যে ভ্যাকসিন যখন তো আসবে তখন আমরা আমাদের একটা অংশ পেয়ে যাব। এছাড়াও সম্প্রতি যে চুক্তিটি হয়েছে, অলরেডি সিরাম ইনস্টিটিউটের সাথে অ্যাস্ট্রাজেনেকা এবং গ্যাভি, সাথে আছে বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এইরা কিন্তু অলরেডি একটা বিষয় আমাদেরকে এনশিওর করেছে, যখন এই ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এই ভ্যাকসিনটি উৎপাদিত হবে এবং ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকরী প্রমাণিত হবে, তখন কিন্তু কম মূল্যে লো ইনকাম অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ গুলোতে যেন এই ভ্যাকসিন গুলো দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। সুতরাং আমরা আশাবাদী হতেই পারি যে বর্তমানে বাংলাদেশের কূটনীতি বা ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে বা যা করছে, তাতে বাংলাদেশের জনগণ ভ্যাকসিন যথাসময়ে পাবে বলে আমার বিশ্বাস। না, কিন্তু চীনের সাথে যে ট্রায়ালটাতে বিলম্ব হলো, এটা তো আরও আগে করার কথা ছিল, এটা এখন শুরু হতে যাচ্ছে, সেই হিসেবে সময় নষ্ট। তার আগেই কি তাহলে মডার্না কিংবা অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে চলে আসবে? বাজারে চলে আসার ব্যাপারে আমি এতটা নিশ্চিত নই, কারণ তাদেরও কিন্তু ফেজ 3 ট্রায়াল চলছে এবং এই প্রত্যেকটা ভ্যাকসিনের জন্য তাদের যে এস্টিমেটেড ভলান্টিয়ার্স গ্রুপ ডিটারমিন করেছে, দ্যাট ইজ 30,000। সো 30,000 এর কমপ্লিট ট্রায়াল করে কমপ্লিট রেজাল্ট আসতে কিন্তু আসলে সময় লাগবে। সুতরাং এখনো পর্যন্ত আমরা যতই বলছি যে এটা নভেম্বর ডিসেম্বরে চলে আসবে, আমার ক্যালকুলেশন অনুযায়ী মনে হয় এটা আগামী বছরের আগে আসলে মানে ম্যাস পিপলের কাছে আসবে না, বা বাংলাদেশ অন্তত পাবে বলে আমি সেটা মনে করি। ডক্টর আনোয়ার ইকবাল, আপনি কি মনে করেন? জি, আমি আসলে ওনার কথা সূত্র ধরেই বলছি। দাদা কিন্তু প্রথম একটা উক্তি দিয়েছেন, উনি যেমন আশাবাদী তেমনি কিন্তু উদ্বিগ্ন। আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি। ল্যান্ডসেট এই পরশুদিনের আগের দিন যেটা বের হয়েছে, তারা বলছে যে সবকিছুর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আপনি সময়ের আগে যদি কোনো কিছু করতে যান জোর করে, সেটা কিন্তু প্যান্ডেমিককে প্রলং করবে। কারণ আপনার যদি একটা জিনিস মাথায় রাখতে হবে, ইয়েস আমরা সায়েন্সে অনেক দূর এগিয়ে গেছি, টেকনোলজিক্যালি অনেক দূর এগিয়ে গিয়েছি। যেমন ধরেন অ্যাস্ট্রাজেনেকা প্রোডাকশনটা তৈরি করে ফেলেছে, যদি সাকসেসফুল হয় মার্কেটে দিয়ে দিবে, এই হিসাবে কিন্তু আমরা আগানো আছি। বাট আপনার যে একটা কথার কথা একটা কেক আমি বেক করব, সেটা যদি 1 ঘন্টার জন্য হয়, সেটা যদি আপনি আগে বের করে ফেলেন কনসিস্টেন্সি কম হবে, দেরিতে বের করলে কিন্তু কনসিস্টেন্সি স্ট্রং হয়ে যাবে। সুতরাং ল্যান্ডসেটের এই কথাটা একদম উড়িয়ে দিবেন না যে আপনার যেটা 15 মাস বা 2 বছরের মানে আপনার 15 মাস থেকে 2 বছরের যে ট্রায়ালটা লাগে, সেটা ঠিক মতো করেই যেটা দেওয়া উচিত। প্লাস সাথে সাথে আবার এটা দেখেন, সিএনবিসি সেপ্টেম্বর 1-এর রেফারেন্স দিয়ে বলছি, তারা বলছে আমেরিকার 4টা লেট স্টেজের ভ্যাকসিন ফেল হতে যাচ্ছে।
কারণ তাদের ওখানে সাকসেস রেট আসছে 34.4%। আবার দেখেন রয়টার বলতেছে জন হপকিন্সের উদ্ধৃতি দিয়ে যে তারা বলছে রাশিয়ান যে ভ্যাকসিনটা এটা 70% এফিকেসি না হলেও 40% আছে, মন্দের ভালো এটা দেওয়া উচিত। এখন দেখেন আমরাই কিন্তু কনফিউজড, আমরা দেখেন তিনটা কিন্তু তিন রকম নিউজ দিচ্ছে জনগণকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সায়েন্সের যে নর্মস গুলো আছে সেই নর্মস গুলো কিন্তু ফলো করতে হবে। আদারওয়াইজ এই যে ভ্যাকসিন এটা উপকারের থেকে কিন্তু অপকারটা বেশি করবে তখন। এবং আপনি দেখবেন মোস্ট অফ দ্য ভ্যাকসিন এখন পর্যন্ত বলছে না তারা কত দিনের প্রোটেকশনটা দিবে, 2 মাস না 3 মাস না 6 মাস না 1 বছরের। এবং আপনার সেই সিনোভ্যাক্স থেকে শুরু করে অ্যাস্ট্রাজেনেকা থেকে শুরু করে সবাই কিন্তু ডাবল ডোজের ভ্যাকসিন করছে। অ্যাস্ট্রাজেনেকাই বলছি তারা কিন্তু এখন 3টা দেশে আপনার মিডল স্টেজ অফ থার্ড স্টেজে আছে এবং ভারতে শুরু করতে যাবে। সুতরাং তাদের রেজাল্টটা আসবে অক্টোবরের শেষে। ওই রেজাল্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের সব সিদ্ধান্ত আসবে যে ওই রেজাল্টটা কেমন হচ্ছে। যেমন ওনারা ব্রাজিল আপনার এবং আজকে তারা ইউএসএ লস অ্যাঞ্জেলেসে একটা 30,000 লোকের উপর এই কাজটা শুরু করতে যাচ্ছে এবং ভারতে করবে সামনে। ধন্যবাদ আপনাকে। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, চারজন অতিথি ডক্টর এহতেশামুল হক চৌধুরী, সুভাষ সিংহ রায়, ডক্টর আনোয়ারুল ইসলাম এবং ডক্টর হাসান মাহমুদ রেজা। সুভাষ সিংহ রায়, রয়টার্সের যে রিপোর্টটির কথা ডক্টর আনোয়ারুল ইকবাল বলছিলেন সেই রিপোর্টটা আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। সেখানে কিন্তু চীন এবং রাশিয়ার যে ভ্যাকসিন এই দুটোর ব্যাপারে এক ধরনের সন্দেহ সৃষ্টি করা হয়েছে যে এগুলো সত্যি সত্যি কোনো কাজে লাগবে কিনা বা এটা নিয়ে স্বতঃসিদ্ধ হওয়া যায় কিনা, এক ধরনের শঙ্কা প্রকাশ করা হয়েছে। এখানেও কি আপনি রাজনীতির গন্ধ পান? না, রাজনীতি নাই পৃথিবীতে এমন কোনো বিষয় তো নাই। রাজনীতি তো আছে, বিশ্ব রাজনীতি আছে, দেশের রাজনীতি আছে, এমনকি আমার ঘরের মধ্যেও রাজনীতি আছে। রাজনীতি থাকবেই, কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতির জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা তিনজনই খুব চমৎকার করে বলেছেন এবং আপনি এই বিষয়গুলো ধরিয়ে দিয়েছেন। আমি যে ভ্যাকসিন নিয়ে উদ্বেগ এবং আশাবাদের যে শিরোনামটি বলেছিলাম, আপনি সবচেয়ে আশাবাদের কথা হচ্ছে 11ই জানুয়ারিতে যখন চীনার একটি দল অনলাইনে তাদের নভেল করোনা ভাইরাসের আরএনএ যে জিনোম সিকোয়েন্স সম্পর্কে জানিয়ে দেয় এবং 48 ঘন্টার মধ্যে মডার্নার যে গবেষকরা তারা কিন্তু এইটা জিনোম সিনথেসাইজ করে ফেলে। বিজ্ঞানের ইতিহাসে যে কথাটি এখানে আলোচনা হচ্ছিল, ডক্টর এহতেশাম যে কথাটা কি চমৎকার করে বলেছেন, বিজ্ঞানের অগ্রগতি খুব দ্রুত হারে হয়েছে। আর সেখানে 60 দিনের মধ্যে কোম্পানির যে কার্যক্রম ইনস্টিটিউট অফ হেলথের ভ্যাকসিন রিসার্চ সেন্টার, তারা কিন্তু প্রথম ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ফেলে। আপনি সেই গুটি বসন্তের টিকা আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত এত দ্রুত গতিতে কিন্তু প্রথম ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করার কোনো ইতিহাস নাই। অর্থাৎ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেমন কাজ করেছে, তখন মানুষের জন্য কাজ করবারও কিন্তু একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের মধ্যে কাজ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব আশাবাদী করে। আপনি দেখেন গ্লোবাল সিটিজেন ফর দ্য প্লেজিং সামিট, যেটা ইউরোপীয় কমিশনের যে ভার্চুয়াল মিডিয়াতে যে কনফারেন্সের কথা আমি বলেছিলাম 27 জুন, সেটাতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে। সেখানে বলা হয়েছে ভ্যাকসিন বিতরণ ন্যায্যতার ভিত্তিতে এবং সাম্যের ভিত্তিতে হতে হবে। এর আগে কখনো কিন্তু পৃথিবীতে এরকম দাবি ওঠেনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সে নিজেও কিন্তু এটার সাথে একমত হয়েছে। সে কিন্তু অনেক উন্নত রাষ্ট্র। আমি যে কথাটা এখানে বলতে চাই, ভ্যাকসিন উৎপাদন, বিতরণ, সংরক্ষণ, এই তিনটি বিষয়ই কিন্তু খুব জটিল। সমগ্র পৃথিবীতে, যেটা আপনিও উল্লেখ করলেন এবং ডক্টর রেজাও কিছু বললেন, ডক্টর ইকবালও বলেছেন, ভ্যাকসিন পুরো পৃথিবীতে যদি আপনার উৎপাদন যে সক্ষমতা, যতগুলো কোম্পানি কাজ করছে, কতগুলো কোম্পানি আপনার কার্যকরী ভ্যাকসিন আনতে পারবে, সব মিলে কিন্তু 6.4 বিলিয়নের বেশি কিন্তু না সমস্ত উৎপাদন ক্ষমতা। আপনি যদি একসাথেও যদি কাজ করে
আপনি এর বেশি কিন্তু পারবেন না। কিন্তু আমার পৃথিবীতে ডাবল ডোজের ভ্যাকসিন যদি হয় 14 থেকে 15 বিলিয়ন ভায়াল কিন্তু প্রয়োজন। আর এত ভায়াল উৎপাদনের ক্ষমতা কিন্তু এর মধ্যে কিন্তু এরা বিশেষ ধরনের ভায়াল, এটা উৎপাদন করাও কিন্তু বেশ জটিল। অতএব অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আছে, কিন্তু এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে যেই কাজগুলো বিজ্ঞানীরা করে যাচ্ছে, এর মধ্যে যারা রাজনীতি করে তারা রাজনীতি করবেনি। ভারতের থেকে ঘোষণা করা হয়েছিল যে 15ই আগস্টে তারা ভ্যাকসিন বাজারজাত করবে, ভারত বায়োটেক যেটা তাদের সরকারি ভ্যাকসিন, যেটা তারা মূল্যও নির্ধারণ করে দিল যে 125 রুপিতে ভ্যাকসিনটি দিবে। এর দেখা দেখি আবার সিরাম ইনস্টিটিউট তারা বললো যে 225 রুপিতে আমাদের ভ্যাকসিন পাওয়া যাবে। এই কাজগুলো চলছে, এই প্রি মার্কেটিং, মার্কেটিং, নানান ধরনের কার্যক্রম কিন্তু ওষুধ কোম্পানিগুলো করে। যেহেতু ওষুধ কোম্পানির সাথে যেহেতু প্রায় 3 দশকের অধিক সময় ধরে জড়িত আছি, অতএব ব্যাপারগুলো জানি। কিন্তু মডার্নার যে কাজগুলো, বিশেষ করে ফাইজারের ওষুধ কোম্পানি যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু অনেক যেমন দক্ষতার সাথে হয়, আবার এরা কিন্তু মার্কেটিং এ, প্রি মার্কেটিং এ কিন্তু অনেক অত অ্যাগ্রেসিভ না। আমাদেরকে আশাবাদী করছে যে বাংলাদেশের যে কথাটি আমি ফিরে আনছি, মাননীয় প্রধানমন্ত্রী এই ভ্যাকসিন বিষয়ে যে সৃজনশীল কূটনীতির দক্ষতা দেখিয়েছেন, ইতিপূর্বে শুধু একটু উদাহরণ দেবো আমি। এখানে 3 জন বিশিষ্ট ব্যক্তি আছেন। আমরা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে, 49টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়ার কারণে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছ থেকে একটা সুবিধা পেতাম যে আমরা যে কোনো ওষুধ বানাতে পারতাম, যেটা এখনো আমরা পারি। যে কারণে আমাদের প্যারাসিটামলের যে দাম, এই 25 মিনিটের উড়াল পথ অতিক্রম করে কলকাতায় নামলেই সেই প্যারাসিটামলের দাম কম করে হলো 3 রুপি হয়ে যায়। আমরা যে সুবিধাটি পেতাম, সেই সুবিধাটি মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল দক্ষতা এবং কূটনৈতিক দক্ষতায় এটা 2033 সাল পর্যন্ত নিয়ে গেছেন। আমরা স্বল্প দেশ থেকে উন্নত ঘটে আমরা অনেক রকম অগ্রগতির জায়গা, মাথাপিছু আয় বেড়েছে, আমাদের অনেক কিছু অগ্রগতির জায়গা হয়েছে, কিন্তু আমরা ওষুধের দামের ক্ষেত্রে আমরা 2030 সাল পর্যন্ত কিন্তু 33 সাল পর্যন্ত এই সুবিধাটি পাবো। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল দক্ষতার এবং কূটনীতিক দক্ষতার একটা বড় রকম নমুনা। অর্থাৎ যেহেতু তিনি ভ্যাকসিন হিরো, গত বছর জাতিসংঘ অধিবেশনে সেপ্টেম্বর মাসে তাকে ঘোষণা করা হয়েছে, অনেক রকম অগ্রগতির জায়গা আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এতে সম্ভায় খুব ভালো করে জানবেন, বাংলাদেশ যে ভ্যাকসিন সংরক্ষণে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কিন্তু এগিয়ে আছে। না, আমরা পোলিও নিরাময়ে, ইমিউনাইজেশনে তো আমাদের সাফল্য সারা পৃথিবী জানে। এই গত 11 বছরে কিন্তু অগ্রগতির জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। সংশয়ের জায়গা তৈরি হয়, সংশয়ের জায়গা থেকে এই যে ডক্টর ইহতেশাম, সুভাষ সিংহ রায় যা বলছে যে ন্যায্যতার কথা বলছিলেন, বিতরণ জটিলতার কথা বলছিলেন, ব্যবস্থাপনার জটিলতার কথা উনি বলছিলেন, বা এখন নভেল করোনা ভাইরাসের এই আমলে আমরা যেই ধরনের ব্যবস্থাপনার ত্রুটি স্বাস্থ্য খাতে দেখেছি, ভ্যাকসিন ব্যবস্থাপনায় আপনার আশা কতটা, নিরাশা, অথবা আপনার উদ্বেগ কতটা? ওই যে বলে না, ডিফিকাল্ট রোড অফেন লিডস টু এ বিউটিফুল ডেস্টিনেশন। আমরা আমরা করোনার শুরুতে আমরা কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, অনেক সময় আমরা বিব্রত হয়েছি, সরকার বিব্রত হয়েছেন, কিন্তু সেখান থেকে তো আমরা শিক্ষা পেয়েছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এখন একটু সহনীয় পর্যায়ে কিন্তু আমরা এসেছি। আপনি সেটা আমাদের যাবতীয় ব্যবস্থাপনার দিকে আমরা মনে হয় একটু স্থিতি অবস্থায় আমরা বিরাজ করছি। কিন্তু যেটা আলোচনা হলো একটু আগে, সেটা হলো যে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, এটা যেভাবে সত্য, আবার বিজ্ঞান নিয়ে রাজনীতি বা বিজ্ঞান নিয়ে গণমাধ্যমের প্রচার এবং অপপ্রচার সেই শুরু থেকেই ছিল। সেই চন্দ্র যান দিয়ে মানুষ যে চাঁদে গেল তখন থেকে শুরু করে করোনা পরিস্থিতি শুরুটাও কিন্তু কিছু কিছু গণমাধ্যম বিকৃত আকারে প্রচার করেছিল যে চায়না এটা সেই ভাইরাসটা তাদের ল্যাবরেটরি থেকে পৃথিবীতে ছড়িয়েছে কিনা, এগুলা থাকবেই। তারপরে এখনো কিন্তু আমাদের যে বিজ্ঞান আমাদেরকে ঠিক করতে পারে নাই যে প্রথম ডোজের কতদিন পরে দ্বিতীয় ডোজ দিব, অথবা আমরা সিঙ্গেল ডোজ দিব কিনা, বা 2টি ডোজ দেওয়ার পরে আমরা কতদিন পর্যন্ত আমরা ইমিউনিটি ডেভেলপ করবে। 9 মাস পরে বা 6 মাস পরে কেউ বলছে যে ইমিউনিটি চলে যাবে, অথবা যারা এফেক্টেড হয়েছে
তাদেরকে আমরা তার কতটুকু ইমিউনিটি ডেভেলপ করেছে সেটা অ্যাসেসমেন্ট করে টিকা দিব, না তাদের কোনো টিকা দেওয়ার প্রয়োজন নেই, এই যে খুঁটিনাটি বিষয়, এগুলোর জন্য কিন্তু এই যে তৃতীয় স্তরের পরীক্ষা, কোয়ালিটি, এফিকেসি এবং চতুর্থ স্তরের ফাইনাল ট্রায়াল, এগুলা কতদিন চলবে, বা কেউ কেউ বলছে যে চতুর্থ স্তরের যে ফাইনাল সেফটির স্তর যে পরীক্ষা যেটা হয়, সেটা এখানে উপস্থিত বিজ্ঞানীরা বলতে পারবেন সেটা এক্সেম্পটেড করে দিবে করোনার বিষয়ে। সেগুলো কতটুকু সত্য বা কতটুকু সংকুচিত করা যাবে, সবকিছুর উপর কিন্তু নির্ভর করবে আমাদের ভ্যাকসিন প্রাপ্তি। তারপরে নির্ভর করবে সেই ভ্যাকসিনটা কত দ্রুত আমার দেশে আসবে, তারপরে নির্ভর করবে আমরা কত সুষ্ঠুভাবে সেটি বিতরণ করব। অনেকগুলা ধাপ কিন্তু আমাদের এখন থেকে ফিক্সেশন করতে হবে। তো বিজ্ঞানীরা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন, সেগুলো ঠিক। আমার মনে হয় আমার দেশের এখন এগিয়ে যাওয়া উচিত, আমরা কত দ্রুত সেটা কালেকশন করব, কত দ্রুত আমরা নিয়ে আসব, আমরা কিভাবে এটা স্টোর করব, প্রিজার্ভ করবো, এবং কিভাবে আমরা ভ্যাকসিনটা বিতরণ করব। এই শেষের দুইটা জায়গায় আমার মনে হয় আমরা যেহেতু আগে থেকে আমরা ভ্যাকসিন বিষয়ে আমরা মোটামুটি পারদর্শী বলা যায়, বা আমাদের অনেক সুনাম আছে, সুতরাং এই জায়গায় আপনি যেটা আশঙ্কা করছেন যে আমরা করোনা চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থায় যে বিড়ম্বনা দেখেছি, ততটুকু বিড়ম্বনা আমরা করবো কিনা, আমার মনে হয় না যে বিড়ম্বনা আবার পুনরাবৃত্তি হবে। আমরাও আশায় থাকলাম। ডক্টর হাসান মাহমুদ রেজা, ধনী রাষ্ট্রগুলো বলা হচ্ছে যে যে পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছে সেগুলো তৈরি করতেই 2021 পার হয়ে যাবে। তাহলে উন্নয়নশীল ও মধ্যমায়ের দেশগুলোতে যে পৃথিবীর অর্ধেক মানুষ বাস করে, তারা ভ্যাকসিন পাবে কবে তাহলে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা তো মহামারী, এবং আমরা তো কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না, পুরো বিশ্বই প্রস্তুত ছিল না। এবং সারা বিশ্বে বিভিন্ন ধরনের মহামারী বা যে ধরনের রোগের ক্ষেত্রে আমরা এর আগে ভ্যাকসিন তৈরি করেছি, সেটা তৈরি করার জন্য যে সমস্ত কোম্পানিগুলো কাজ করেছে তাদের একটা নির্দিষ্ট সক্ষমতা আছে, এবং আপনি জানেন রাতারাতি সক্ষমতা বাড়ানো খুবই কঠিন। তবে একটা কথা বলে রাখি যে এই কোভিড-19 ভ্যাকসিন তৈরির লক্ষ্য সামনে নিয়ে অ্যাস্ট্রাজেনেকা নতুন প্ল্যান্ট তৈরি করেছে, and they are going to produce their new vaccines from the new plants. সুতরাং আমরা বুঝতে পারছি যে সারা বিশ্বের সমস্ত মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে গেলে কি পরিমাণ ভ্যাকসিন লাগবে, এবং এটা ডাবল ডোজে এখনো চিন্তা করা হচ্ছে। সুতরাং এই টোটাল ভ্যাকসিন পেতে 2021-এও পাওয়া যাবে না, এটা আমার কাছে মনে হয় একটু বেশি অ্যাম্বিশিয়াস কথাবার্তা হচ্ছে। কিন্তু এই 2021-এর মধ্যে যদি আমরা ওই টার্গেট পিপল, যাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, যে যারা হেলথ কেয়ার প্রফেশনালস, যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, এবং সমগ্র বিশ্বে যদি এদেরকে আমরা আগে ভ্যাকসিনেশন করতে পারি, সেটা কিন্তু একটা বড় ধরনের সাফল্য হবে। এবং পর্যায়ক্রমে একটু আগেই আলাপ হচ্ছিল ভ্যাকসিন কূটনীতি নিয়ে, তো কূটনীতি চলতে থাকবে, এবং এই কূটনীতির মধ্যে থেকেই যে দেশ যতটুকু নিতে পারে সে চেষ্টা করবে, এবং বাংলাদেশেও আমার মনে হয় এই রেসে পিছিয়ে নেই, তারাও কাজ করবে। সুতরাং টোটাল বিশ্ব বা বাংলাদেশের সমস্ত মানুষদের ভ্যাকসিনেশন করতে 2021-এ হবে, এটা আমি অন্তত মনে করি না, আমি সেটা ভাবতেও চাই না। রাদার ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং সাথে সাথে এটাকে, এই সংক্রমণকে স্টপ করার জন্য যে ধরনের সামাজিক প্রতিষেধক হিসাবে যে কথাগুলো আমরা বলছি, সেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। গতকাল WHO কিন্তু একটা কথা বলেছে, সেটা আমি বলি এখানে, যে তারা কিন্তু এখন জীবন জীবিকা এ দুটোকেই ওপেন করে দিচ্ছে, এবং পুরো বিশ্বই কিন্তু এখন ওপেন হয়ে যাচ্ছে। গতকাল ইউরোপের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হয়েছে উইথ সাম হেলথ রুলস, যে তারা সেগুলো মেনে চলবে। তো আসলে একটা পর্যায়ে মানুষকে বেরোতে হবে, কাজ করতে হবে। আবার ভ্যাকসিনের জন্য শুধু বসে থাকলে চলবে না, আমাদের এই সামাজিক প্রতিষেধক বা স্বাস্থ্যনীতি, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা, ক্লোজড রুমে বসে মিটিং করা, এগুলো একটু কমাতে হবে। এবং সাথে সাথে ক্লোজ কন্ট্যাক্ট থেকে একটু দূরে থাকবো, যেটা বলছি সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব। আর এইভাবে করে হয়তো আমরা 2022 সাল নাগাদ হতে পারে যে আমরা যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাবো, যেটা বাংলাদেশের পপুলেশনকে কাভার করতে হয়তো সক্ষম হবে, আমি এরকমই ভাবছি। আনোয়ারুল ইকবাল, আপনিও কি এই চিত্রটার সাথে একমত কিনা? একই সাথে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, তাহলে অবস্থাটা কি এরকম দাঁড়াবে যে গরিব রাষ্ট্রগুলোতে কোভিড আক্রান্ত হবে বেশি, মারা যাবে বেশি, ভ্যাকসিনও পাবে সবার শেষে, এরকম কি পরিস্থিতি কিনা? না, আমি এটা মনে করছি না। আসলে গরিব বড় লোকের ইস্যু এখানে না। একটা জিনিস মনে রাখবেন, আমাদের কিন্তু যেটা দাদাও মেনশন করেছেন, সবাই আসলে মেনশন করেছেন, জিনিসটার নাম হলো কোভ্যাক্স অ্যালায়েন্স যেটা আছে।
সেখানে কিন্তু 3টা অর্গানাইজেশন, গাভি, WHO এবং CEPI, ওটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোয়ালিশন অফ এপিডেমিক প্রিপেয়ারনেস ইমিউনাইজেশন, এরা কিন্তু একটা পার্সেন্টেজ অফ ভ্যাকসিন অবশ্যই নেবে, এবং সেটা তারা বলেই দিয়েছে যে যারা ভ্যাকসিন তৈরি করে সেই সব দেশে দেবে না। সুতরাং আমাদের চান্স অফ গেটিং ভ্যাকসিন, ওই যে দাদা আগেই বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর যে একক প্রচেষ্টা, এটা কিন্তু আমি বাংলাদেশের প্রচেষ্টা বলবো না, ওনার ব্যক্তিগত প্রচেষ্টার কারণেই কিন্তু আমরা ভ্যাকসিন পাবো, সময় মতোই পাবো, কিন্তু মনে রাখবেন 17 কোটি মানুষের জন্য একসাথে পাবো না। এবং আমার যে হিসাব এবং অন্যান্য মিডিয়া থেকে যেটা শোনা যাচ্ছে, প্রথম যখনই আসুক 3 কোটির বেশি ভ্যাকসিন আমাদের এখানে আসবে না। এখন আমাদের সেই প্রিপেয়ারনেসটা কিন্তু থাকতে হবে যে এই ভ্যাকসিনটা আসলে আমরা আগে কিভাবে প্রিজার্ভ করব এবং কাদেরকে আগে দেব। এবং সেখানেও আমি একটু শুনতে পেয়েছি যে ফ্রন্টলাইনারদের আগে দেবে নাকি না আপনার বয়স্ক লোকদের আগে দেবে, নাকি এটা সরকার সিদ্ধান্ত নেবে। তো সুতরাং ভ্যাকসিন আসবে, বাট আমিও রেজা সাহেবের সাথে একমত, কোনো জিনিস তাড়াহুড়া করা কোনো সময়ই ভালো না। আমি একটু লেট করেও আমাদের এই যে বললাম, আমরা তো বাংলাদেশে যেটা দেখা গেছে, আপনারা মিডিয়া, পুলিশ বাহিনী, আমাদের ফ্রন্টলাইনার্স, ডাক্তার কম কিন্তু চেষ্টা করিনি যে মানুষকে অ্যাওয়্যার করার জন্য, যেইভাবে হোক, রেডিওতে, টিভিতে, মোবাইলে, কিন্তু দেখবেন কিছু সেকশন অফ মানুষ ওই মাস্ক পরেই নাই, এখনো পরে না, তখনও পরে নাই, আবার সামনে পড়বে কিনা সন্দেহ আছে। তো সুতরাং যতদিন না ভ্যাকসিনটা বের হচ্ছে, যতদিন না আমাদের দেশে আসছে, ততদিন পর্যন্ত তো আমাদের এই প্রোটেকশন গুলো রাখতে হবে, যে আমরা একটু ডিস্টেন্সটা মেনটেন করি এবং মাস্কটা পরি। আর একটা তথ্য আপনাকে দেই, সেপ্টেম্বরের 1 আপনার এটা হলো আপনার CNN, ট্রাম্প কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে 1 তারিখে যে তারা যে ভ্যাকসিন তৈরি করবে এটা WHO এর সাথে তারা নাই, তারা দেবে না, তারা তারা আলাদা নিজেরাই থাকবে। করবে এটা। এটা তারা কোনো মতেই WHO এর সাথে আর কোনো কাজ করবে না। দেখেন, এটা কিন্তু একটা সেটব্যাক। হ্যাঁ, এবং এটা কিন্তু ট্রাম্প নিজের মুখে 1 তারিখের CNN এর নিউজে ওপেন ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা কোনো মতেই আর ইসের সাথে কাজ করবে না। তো সুতরাং ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং মডার্না যারা ইনোভাভ্যাক্স, এগুলো সবই কিন্তু আমেরিকান কোম্পানি। তো এই যে বললো দাদা যে এই কূটনীতি কিন্তু চলতে থাকবে, তার মধ্যে আমাদেরও কাজ করতে হবে। এবং আমাদের যেটুকু, যেহেতু আমরা এখন পর্যন্ত নিজেরা ভ্যাকসিন তৈরির সক্ষমতা রাখি না বা এখনো করতে পারিনি, সেই জন্য আমাদের যেটুকু প্রিভেনশন ইজ বেটার দেন কিউরেশন, এই তথ্যটাই আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। বড় যে আপনি মনে করছেন যে আমাদেরকে নিজেদের সচেতনতাটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার কাছে আমাদের দর্শকদের সুবিধার জন্য আপনার কাছে একটু জানতে চাই যে ট্রায়াল যেটা হবে বাংলাদেশে, এখানে লোক বাছাই প্রক্রিয়াটা কি এরকম হবে? আচ্ছা, আমি বলি, এটা তো ICDDRB করছে, আপনারা সবাই জানেন। এবং এরা কিন্তু আপনার হেলথ ওয়ার্কার্সদেরই দিবে, এবং যারা কোভিড আক্রান্ত হয়নি। আরেকটা জিনিস প্রসঙ্গে একটু আমি উল্লেখ করে দিচ্ছি, কয়েকটা ভ্যাকসিন কিন্তু বিভিন্নভাবে কাজ করে। কেউ মানে ভ্যাকসিন তৈরি করছে, যেমন অ্যাস্ট্রাজেনেকা, এরা যেটা করছে এটা কিন্তু লো ইমিউনিটি থেকে শুরু করে হাই ইমিউনিটি লোকজন সবাইকে দেওয়া যাবে, এবং সেকেন্ড ডোজটা দিবে কিন্তু 1 মাস পরে। আবার সিনোভ্যাক্স যেটা করছে, এটা কিন্তু যারা আক্রান্ত হয়নি তাদেরকে দেওয়ার জন্য তৈরি করেছে। আবার এমন ভ্যাকসিন আছে যারা এফেক্টেড, তাদেরকে দেওয়া যাবে। তো সুতরাং 3 ধরনের ভ্যাকসিন। এবং আপনি যেটা প্রশ্ন করলেন, এই ভ্যাকসিনটা আমি যতদূর জানি এই সেপ্টেম্বর মাসেই শুরু হবে ট্রায়াল, এবং 4200 কর্মীদের মধ্যে দেওয়া হবে। আসলে দেওয়া হবে কিন্তু হাফ হাফ পাবে ভ্যাকসিন, হাফ পাবে প্লাসেবো। এবং এইটার রেজাল্ট বের হতে মিনিমাম 9 মাস সময় লাগবে। এই 9 মাস পরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন যে আপনি এই ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু ভালো বা কতখানি এফিকেসি এটার আছে। দেন আপনার সেই 9 মাস পরে কিন্তু আপনি সিদ্ধান্ত পাবেন যে আপনি কবে ভ্যাকসিনটা পাবেন। ধন্যবাদ। আমাদের আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। আমি 2 মিনিট প্রথমেই তেশামুল হক চৌধুরী আপনার কাছে। তাহলে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য 34 কোটি ডোজের কথা বলা হয়েছে। একটা তো আমাদের একটা তৎপরতা আছে, সেটা সকলেই আমরা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ আছে। তারপরও শুধু তো চীন ভারতের উপরে সম্পর্কের উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই পুরো ভ্যাকসিনটা পাওয়া যাবে না। আপনি কিভাবে দেখছেন? আপনি সত্যিই বলেছেন যে শুধুমাত্র চীন ভারতের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এতগুলো ভ্যাকসিন আমরা
পাওয়ার আশাও করি না। সুতরাং এখানে মাল্টি অ্যাপ্রোচ আমাদের করতে হবে। রাশিয়ার সাথে তো সরকার যোগাযোগ করার চেষ্টা করছে, এবং অন্যান্য দেশ যারা কিন্তু ভ্যাকসিন রাশিয়ান আবিষ্কার। ভ্যাকসিন নেওয়া ঠিক হবে কিনা সেটাও তো একটা বড়। না, সেটা সেই জায়গায় আমি যাব না, কারণ রাশিয়ার বিজ্ঞানের চর্চা হয়। ওই যে বললাম না যে আগে যে গণমাধ্যমে তো অনেক কিছুই প্রকাশিত হয়, কিন্তু এগুলো আমাদের বিজ্ঞানীরাই আসলে ঠিক করবেন। এবং WHO যেভাবেই হোক, সেও তো এক ধরনের অবজারভার হিসাবে সেখানে কাজ করছে, তারও বিভিন্ন মাধ্যম আছে, তারা যোগাযোগ রাখার চেষ্টা করছে। যদিও রাশিয়া বা অন্যান্য এই ধরনের কিছু কিছু দেশ আছে, তারা সবকিছু তথ্য সরবরাহ করে না। তারপরেও এগুলার একটা মডাস অপারেন্ডি বের করতে হবে, যে কিভাবে এগুলার এফিকেসি দেখা হবে। বিজ্ঞানীরা ডেফিনেটলি দে উইল ফাইন্ড আউট এ ওয়ে। এইভাবে আমাদের কিন্তু মাল্টি অ্যাপ্রোচ করতে হবে। বিভিন্ন দেশে যে সকল কোম্পানি বা যে সকল প্রতিষ্ঠান তারা এগুলা বের করবে, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলা কিন্তু শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু বসে নেই। আমার জানা মতে, নাম আর এখানে বললাম না, কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দে আর ক্রেজিলি চারিদিকে তারা তারা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে, যে কোনোভাবেই যেন ওইখান থেকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসা যায়। শুধুমাত্র তো কূটনীতি নয়, এখানে আপনারা আগেও বলেছেন যে এখানে একটা বাণিজ্যেরও বিষয় রয়েছে। সুতরাং পৃথিবীর সব দেশে সেই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু চেষ্টা করছে, তারাও বাণিজ্য করারও চেষ্টা করছে। শুধু কূটনীতিও চলবে, বাণিজ্য করারও চেষ্টা করা চলবে, আবার ন্যায্যতা সাপেক্ষ সমতা ভিত্তিতে ডিস্ট্রিবিউশন হবে। সব দিক থেকেই আপনাকে অ্যাপ্রোচ করে কিন্তু আর্লিয়েস্ট পসিবল টাইমের মধ্যে আপনার সকল জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশন দিতে হবে। তবে এখানেও আমি বলে রাখি, জনগণকে বিনীত সাথে ভাবে অনুরোধ করব, এই যোগাযোগ মাধ্যমের এবং গণমাধ্যমের এই ভ্যাকসিন নিয়ে যত আলোচনা, সেগুলো আপনারা শুনতে আপত্তি নেই, কিন্তু দয়া করে অনুগ্রহ করে আপনার গায়ে বা আপনার শরীরে ভ্যাকসিন পুশ করার আগে পর্যন্ত আপনি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। স্বাস্থ্যবিধিটা যেটা ডক্টর আনোয়ারও বলছিলেন, যে আসলে নিজের সচেতনতাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষ করব সুভাষ সিংহ রায়, প্রশ্ন, রাশিয়ান ভ্যাকসিন কি নেব কিনা আমরা? আপনি সেন্ট পিটার্সবার্গে যদি যারা গিয়েছেন তারা দেখবেন দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে রাস্তার এপারে এবং ওপারে দেখবেন শুধু আপনার নানান রকম চিকিৎসা প্রতিষ্ঠান এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কারণটা হচ্ছে তারা কিন্তু এই যেটা ডক্টর এহতেশাম বললেন, অনেক আগের থেকে তারা বিজ্ঞানের সাথে আছে। দেখবেন যে কারণে পুতিন কিন্তু তার প্রথম যে ডোজটি তার এক মেয়েকে কিন্তু দিয়েছে। অথবা এটি চট জলদি মন্তব্য না করাই ভালো। শুধু আমি একটা জিনিস বলি, আমরা প্রথম দিকে যে মানুষ নিয়ে ছেলে মানুষের নানা রকম করেছি সেটা নিয়ে আলোচনা করছি না। আমাদের ভ্যাকসিন উৎপাদন এই ব্যাপারটি আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলছি, বেশ জটিল একটি প্রক্রিয়া। আপনি যদি এই ভ্যাকসিন সর্বশক্তি দিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু আবার অন্যদিকেও ঝামেলা আছে। আমাদের শিশুদের জন্য যে ভ্যাকসিন গুলো আছে, হাম আছে, মামস আছে, রুবেলার রোগের জন্য আছে, এগুলো কিন্তু আপনার উৎপাদনে কিন্তু আবার টান পড়বে, ঘাটতি পড়বে। অতএব সবকিছু ব্যবস্থাপনা ঠিক রেখে এই কাজটি করা, এটা একটা বেশ জটিল কাজ এবং চ্যালেঞ্জিং। আমি শুধু একটা জায়গায় যোগ করবো, গত সপ্তাহে একটা জরিপ হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য, ইপসোস তারা করে দিয়েছে 20,000 মানুষের উপরে 27টি দেশে জরিপ করেছে ভ্যাকসিন কারা নিবে কি নিবে না। উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। চীনা নাগরিকরা 97% বলছে তারা ভ্যাকসিন নেবে, আবার রাশিয়ার 54% বলছে তারা ভ্যাকসিন নেবে, আমেরিকার 67% লোক বলছে তারা ভ্যাকসিন নেবে। অথচ গত 2 সপ্তাহ আগে এই চিত্রটা কিন্তু ভিন্ন ছিল। অতএব মানুষের মৌন বিচিত্র, পৃথিবীর রাজনীতিও বিচিত্র, এবং পৃথিবীর মানুষের এগিয়ে যাওয়া কিন্তু এই বিচিত্রতার মধ্যে দিয়ে এগোয়। অতএব শেষ পর্যন্ত বলা যাবে কোন দিকে আমরা যাব। অবশ্যই বিজ্ঞানের সাথেই আমাকে থাকতে হবে, বিজ্ঞানকে নিয়েই আমাকে বাঁচতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ডক্টর ইহতেশামুল হক চৌধুরী, ডক্টর আনোয়ারুল ইকবাল এবং হাসান মাহমুদ রেজা, আপনাদের চারজনকে সময় দেওয়ার জন্য। আসলে ভ্যাকসিনের আলোচনাটা কিন্তু আমি কন্টিনিউ করতে চাই আরও কিছুদিন। এটা এই কারণে যে আমাদের নিজেদের বোঝা, জনগণকে বোঝানোর জন্য, এবং আপনাদের মাধ্যমে আজকে আমাদের মানুষজন বেশ কিছু, আমি বলবো অনেকগুলো ধারণা স্বচ্ছতার জায়গায় পৌঁছেছে, এবং নিশ্চয়ই আরও বেশি স্বচ্ছতা আসা প্রয়োজন আছে ধারণাটা পাবলিক পারসেপশনের ক্ষেত্রে। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।